সামনেই তো বিজ্ঞান পরীক্ষা, তাই না? সিলেবাস নিয়ে একটু টেনশন কাজ করছে? একদম রিল্যাক্স। আজ আমরা সবাই মিলে আমাদের ষান্মাসিক বিজ্ঞান সিলেবাসের খুঁটিনাটি একদম গল্পের ছলে রিভিশন দেব। ভৌত পরিমাপ থেকে শুরু করে কোষীয় জীববিজ্ঞানের মতো গভীর বিষয়গুলো আজ এই আলোচনার মাধ্যমে আমাদের সবার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন চট করে এক নজরে দেখে নিই আমাদের আজকের এই সেশনের মূল বিষয়গুলো। চারপাশের ভৌত পরিমাপ দিয়ে শুরু করে আমরা ধাপে ধাপে জীবনের বৈশিষ্ট্য, শ্রেণীকরণ, জীবকোষ এবং একদম শেষে আমাদের শরীরের শক্তির মূল উৎস খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে, দৈনন্দিন জীবনের পরিমাপ। একটু ভেবে দেখুন তো, সকালে দোকানে গিয়ে চাল ডাল কেনা কিংবা জ্বর আসলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, এই সাধারণ কাজগুলোর জন্য কিন্তু আমাদের দৈর্ঘ্য, ভর বা তাপমাত্রার একদম নিখুঁত মাপঝোঁকের উপর নির্ভর করতে হয়। স্লাইডে যে স্কেল বা থার্মোমিটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু নিখুঁত পরিমাপের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। এখন ধরুন আমাদের মাথায় একটা প্রশ্ন এলো, একটি গাছের বেঁচে থাকার জন্য সত্যি পানির প্রয়োজন আছে কি না? এই বৈজ্ঞানিক প্রশ্নের নিখুঁত উত্তর খুঁজতে কিন্তু আমরা ধাপে ধাপে এই 6টি বৈজ্ঞানিক প্রক্রিয়া ফলো করি। সমস্যা নির্ধারণ থেকে শুরু করে একদম ফলাফল বিশ্লেষণ পর্যন্ত এই চমৎকার ফ্লোচার্টটি আমাদেরকে একদম সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। পরিমাপের জগৎ তো বুঝলাম, এবার চলুন দ্বিতীয় অধ্যায়ে যাই। একসাথে খুঁজে বের করি একটি জীবন্ত পাখি এবং একটি জড় টেবিলের মধ্যে আসলে মূল জৈবিক পার্থক্যটা কোথায়। মজার ব্যাপার হলো, পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যেই এই স্ক্রিনে দেখানো সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো থাকেই, যেমন বৃদ্ধি পাওয়া বা পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখানো। গায়ে মশা বসলে আমরা চট করে সেটাকে তাড়ানোর চেষ্টা করি, কিংবা জানালার ধারের গাছটা কিভাবে যেন আলোর দিকে একটু বেঁকে যায়। এগুলো সবই কিন্তু জীবনের দারুণ সব উদাহরণ। জীবন আসলে কি সেটা তো আমরা বুঝে গেলাম। এবার আসা যাক পাঠ 3, জীবের শ্রেণীকরণ। পৃথিবীতে প্রায় ৮ লক্ষ প্রজাতির জীব আছে। ভাবা যায়, এত বিশাল সংখ্যক জীবকে সহজে চেনার জন্য বিজ্ঞানী মার্গুলেস এবং হুইটেকার সমস্ত জীব জগৎকে চমৎকারভাবে এই 5টি রাজ্যে ভাগ করেছেন: মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই চিত্রটি সেই বিশাল বৈচিত্র্যকেই আমাদের চোখের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর চাইলে কিন্তু আমরা এটাকে আরও জুম ইন করে দেখতে পারি। আমাদের বইয়ে পাঠ 5 ও 6 ঠিক যেমনটা আছে, শুধুমাত্র উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টি রাজ্যকে সপুষ্পক, অপুষ্পক এবং বিভিন্ন বীজের ওপর ভিত্তি করে দারুণ সব উপবিভাগে ভাগ করা যায়। এবার চলুন সম্পূর্ণ একটি জীবদেহ থেকে আরও জুম ইন করে সোজা তৃতীয় অধ্যায় একেবারে অণুবীক্ষণিক পর্যায়ে চলে যাই। সোজা কথায় বলতে গেলে কোষ বা সেল হলো আমাদের এবং উদ্ভিদের শরীরের একদম বেসিক বা মৌলিক গাঠনিক একক। ঠিক যেমন অসংখ্য ইট পরপর সাজিয়ে একটি বিশাল বাড়ি তৈরি হয়, ঠিক তেমনি অসংখ্য কোষ একসাথে মিলে তৈরি হয় আমাদের এই শরীর। আমাদের বইয়ের পাঠ 2 থেকে 6-এ এই ব্যাপারগুলোই খুব চমৎকারভাবে দেওয়া আছে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে একদম পরিষ্কার বোঝা যায়। বামদিকের এই ব্যাকটেরিয়ার মতো আদিকোষে কিন্তু সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। অন্যদিকে ডানদিকের উদ্ভিদ ও প্রাণীকোষগুলো বেশ জটিল। এগুলোতে প্লাস্টিড এবং কোষ গহ্বরের মতো দারুণ সব গুরুত্বপূর্ণ অঙ্গাণু থাকে। আচ্ছা, এতক্ষণ তো জানলাম আমাদের শরীর কিভাবে তৈরি, কিন্তু পঞ্চম অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে অসংখ্য কোষ কাজ করছে, এরা শক্তি পায় কোথা থেকে? এই প্রশ্নের উত্তর পেতে চলুন আমাদের বইয়ের একটা বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করি। আমাদের সহপাঠী রিমন অনেকক্ষণ ফুটবল খেলার পর কেন একদম দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল, আর তার মা তাকে কিছু খাবার দেওয়ার সাথে সাথেই বা কেন সে আবার সম্পূর্ণ চাঙ্গা হয়ে উঠল। একটু ফ্লোচার্টটা খেয়াল করুন। মাঠে দৌড়াদৌড়ি করার ফলে রিমনের জমানো কোষীয় শক্তি একদম শেষ হয়ে গিয়েছিল। এরপর সে যখন খাবার খেল, তার পরিপাকতন্ত্র সেই খাবারকে ভেঙে একদম সহজ উপাদানে পরিণত করল, আর এই উপাদানগুলোই তার কোষ মেরামত করতে এবং নতুন করে কাজের শক্তি যোগাতে ম্যাজিকের মতো কাজ করল। যদি একদম সুনির্দিষ্টভাবে বলি, ওই যে ভাত, আলু বা গমের মতো খাবারগুলো, এগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট। আর আমাদের কোষের জন্য সবচেয়ে দ্রুত এবং প্রধান শক্তির উৎসই হলো এই শর্করা।
তবে পুষ্টি মানেই কিন্তু শুধু র্যান্ডম এনার্জি বা শক্তি নয়। আমাদের সিলেবাসের এই চমৎকার তালিকাটা দেখুন। এটা সরাসরি দেখাচ্ছে কিভাবে খাবারে থাকা নির্দিষ্ট খনিজ লবণগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করে। যেমন ধরুন আয়রন বা লৌহ আমাদের রক্তে লাল রক্তকণিকা তৈরি করে, যা পেশিতে অক্সিজেন পৌঁছে দেয়। আবার দুধ বা মাংসে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতকে একদম মজবুত রাখে। আর হ্যাঁ, এর পাশাপাশি পানির কথা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। পানি হলো সেই আল্টিমেট সলভেন্ট বা দ্রাবক, যা খাদ্যের এই গুরুত্বপূর্ণ খনিজগুলোকে আমাদের শরীরে দ্রবীভূত করে। শুধু তাই নয়, শরীরে তাপমাত্রা ঠিক রাখা এবং কোষের ভেতরের সমস্ত জটিল রাসায়নিক বিক্রিয়াগুলোকে সফলভাবে সম্পন্ন করতেও পানির কোনো বিকল্প নেই। দেখতে দেখতে আমরা আজকের এই বিজ্ঞান রিভিশন সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে বুঝতেই পারছেন, বড় কোনো বস্তুর বাহ্যিক পরিমাপ থেকে শুরু করে একদম আমাদের কোষের ভেতরের রাসায়নিক বিক্রিয়া সবকিছুই কিন্তু আমাদের প্রতিদিনের পুষ্টির সাথে সরাসরি যুক্ত। যেহেতু আমাদের খাওয়া প্রতিটা লোকমা আমাদের শরীরের অণুবীক্ষণিক কোষগুলোতে জ্বালানি যোগায়, তাই একটু ভাবুন তো, আগামী পরীক্ষার প্রস্তুতির সময় নিজের মস্তিষ্ককে সচল রাখতে আমরা কোন ধরনের জ্বালানি বা পুষ্টিকর খাবার বেছে নেব।